আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকে তোমাদের সাথে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো যেহেতু এটা আমাদের একদম প্রথম ক্লাস এবং প্রথম ভিডিও ক্লাস, তো এটার উপরে আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে একদম আমাদের বইয়ের হিসাব বিজ্ঞান বইয়ের যে প্রথম চ্যাপ্টারটা আছে হিসাব বিজ্ঞানের পরিচিতি। তো সেই চ্যাপ্টারটা নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, তো প্রথমে আমরা আসি হিসাব বিজ্ঞানের উৎপত্তি। প্রথমে আসি আমরা কি নিয়ে আলোচনা করব? হিসাব বিজ্ঞানের উৎপত্তি। তো হিসাব বিজ্ঞানের উৎপত্তি কবে হয়েছিল এটা বলার আগে জানতে হবে আমাদের হিসাবটা কি, হিসাবের উৎপত্তি কবে হয়েছে। তো যদি হিসাবের উৎপত্তির কথা বলি তাহলে হিসাবের উৎপত্তি হয়েছে মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে, অর্থাৎ যখন কিনা মানুষ কোনো বিদ্যা, আমাদের যে বর্তমানে যে বিদ্যাটা, যে শিক্ষা ব্যবস্থা, এরকম শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যখন মানুষের কোনো ধারণাই ছিল না, তখন থেকেই কিন্তু মানুষ হিসাব করতো এবং তখন থেকেই মানুষ হিসাবের সাথে পরিচিত। যেমন ফর এক্সাম্পল তুমি বলতে পারো, স্যার তখন কিভাবে হিসাব করতো? তো তখন হিসাবের পদ্ধতিটা ছিল অন্যরকম। যেমন ধরো তারা কতটি পশু শিকার করেছে তাদের খাবারের জন্য, এই বিষয়টা তারা পাথরে বা তারা যে গুহায় বসবাস করতো সেখানে দাগ কেটে তারা হিসাবটা লিখে রাখতো। নুড়ি পাথর দিয়ে তারা হিসাব রাখতো যে তারা যে পশু পাখি আহরণ করেছে, শিকার করেছে, এগুলোর হিসাবটা রাখতো। এবং যখন কৃষি ব্যবস্থা আসে তখন তারা ফসলের হিসাবও বিভিন্ন ভাবে রাখতো, যেমন সুতায় গিট বেঁধেও হিসাব রাখতো। তো পরবর্তীতে হিসাব বিজ্ঞানের যে উৎপত্তিটা হয়েছে, আধুনিক হিসাব বিজ্ঞানের যে উৎপত্তিটা হয়েছে, সেটা হয়েছে কিন্তু অনেক পরে এসে। সেটা হয়েছে 1494 সালে। আমরা জানি কত সালে? 1494 সালে। 1494 সালে হিসাব বিজ্ঞানের আধুনিক যে পদযাত্রা শুরু হয় তা হয়েছিল কিন্তু কোনো হিসাব বিজ্ঞানের হাতে নয়। সেটা হয়েছিল একজন গণিতবিদ, যিনি ছিলেন ইতালির লুকা প্যাসিওলি। কি নামটা? খুবই গুরুত্বপূর্ণ, আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি। তিনি 1494 সালে হিসাব বিজ্ঞানের উপর কিন্তু কোনো বই লেখেন নাই। তো তিনি কি লিখেছিলেন? তিনি একটা বই লিখেছিলেন যে বইটার নাম সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপরশনিয়েট প্রপরশনালিটা। বইয়ের নামটা একটু কঠিন মনে রাখা, তারপর আমাদেরকে এটা মনে রাখতে হবে। সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপরশনিয়েট প্রপরশনালিটা নামক একটি বই লিখেছিলেন, যে বইটা ছিল গণিত শাস্ত্রের উপরে। এবং এই বইয়ের তৃতীয় খণ্ড ডি কম্পিউটার্স স্ক্রিপচার্স নামক যে পার্টটা আছে সেখানে তিনি ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে এসেছিলেন দুতরফা দাখিলা পদ্ধতির উপরে, যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। তো আমরা যদি বলি আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কত সালে? 1494 সালে, যেটাকে বলা হয় পঞ্চদশ শতাব্দীতে। তো তিনি যে নগরীতে বসবাস করতেন, তো সেই নগরীতে মূলত হিসাব বিজ্ঞানের সূতিকাগার বলা হয়, অর্থাৎ যেখানে হিসাব বিজ্ঞান, আধুনিক হিসাব বিজ্ঞানের জন্মগ্রহণ করেছিল সেটাকে বলা হয় আধুনিক হিসাব বিজ্ঞানের সূতিকাগার। তো লুকা প্যাসিওলি এই আধুনিক হিসাব বিজ্ঞানের পদযাত্রা শুরু করেন। তো পরবর্তীতে আমরা আসি হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান কি? তো হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিয়ে থাকি। তো একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন বা একটা স্ট্যান্ডার্ড যে সংজ্ঞা কত প্রয়োজনীয় সেটা আমরা কিন্তু অনেকেই এই সংজ্ঞাটাকে অ্যাভয়েড করে যায়। তো আমার মনে হয় হিসাব বিজ্ঞানের যে ডেফিনেশন গুলো আছে তার মধ্যে বেস্ট একটা ডেফিনেশন হচ্ছে এটা, যেটাকে ইংলিশে আমি একবার তোমাদেরকে বলবো যে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম অফ আইডেন্টিফাইং ফিনান্সিয়াল ট্রানজাকশন, রেকর্ডিং, ক্লাসিফাইং, preparing financial statement and providing information to the interested users। যেটাকে কিনা বাংলা করলে আসে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যা কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ এবং সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহকরণের সাথে জড়িত থাকে। তো কেন আমি বললাম যে এটা বেস্ট ডেফিনেশন? তো আমরা একটু খেয়াল করি। প্রথমেই কিন্তু হিসাব বিজ্ঞানের পরিচয় দিচ্ছে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। কি ব্যবস্থা? হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। তোমরা যদি খেয়াল করো এমসিকিউ হিসাবে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। হিসাব বিজ্ঞান কি? একটি তথ্য ব্যবস্থা। এবার আসি পরবর্তীতে ডেফিনেশনটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? যা কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন চিহ্নিতকরণ, কি আর্থিক লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ এবং সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহকরণের সাথে জড়িত থাকে।
তাহলে এখান থেকে আমি এই সংখ্যাটাকে ভেঙে 5টা উপাদান পেলাম। কয়টা উপাদান পেলাম? 5টা। তো এই 5টা উপাদানের মধ্যে পুরো হিসাব বিজ্ঞানের যে কর্মকাণ্ডগুলো আছে সবই কিন্তু চলে আসে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতেছি আর্থিক লেনদেন চিহ্নিতকরণ। তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হয় হিসাব বিজ্ঞানে সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোকে চিহ্নিতকরণ করতে হয়। পরবর্তীতে সেগুলোকে একটা বইতে লিখে রাখতে হয়, হিসাবের বইতে এগুলোকে লিপিবদ্ধ করা হয়, যেটাকে কিনা জাবেদা বলা হয়। পরবর্তীতে আসছে শ্রেণীবদ্ধকরণ। এই শ্রেণীবদ্ধকরণ করা হয় যে যাতে করে আমরা খুব সহজেই একটা হিসাবের বিস্তারিত তথ্য পেয়ে যাই একই জায়গা থেকে, আমাদের যেন বারবার বিভিন্ন পেজে যে উল্টিয়ে উল্টিয়ে বা সময় স্পেন্ড না করে যাতে আমাদের খুঁজে যেতে বের না করতে হয়। এই জন্য কিন্তু আমরা শ্রেণীবদ্ধকরণটা করে থাকি, যেটাকে বলা হয় খতিয়ান। তার পরবর্তীতে মাঝখানে কিছু কাজ আছে যে কাজগুলো অক্সিলারি সাহায্যকারী কাজ হিসেবে কাজ করে, কিন্তু যেগুলো মূল কাজ নয়। তো তার পরবর্তীতে যে কাজটা আমাদের করতে হয় বা যে স্টেপটা ফলো করতে হয় সেটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, যেটা কিনা হিসাব বিজ্ঞানের মূল কাজের একটা, যে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। তো আর্থিক বিবরণীটা প্রস্তুতকরণের মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাই, যে আমাদের প্রফিট কেমন হয়েছে, তারপরে আমাদের লস হয়েছে কিনা, এবং আমাদের আর্থিক অবস্থাটা কেমন, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, যে সম্পদের পরিমাণ কতটুকু আছে, দায়ের পরিমাণ কতটুকু আছে, বা মালিকের কতটুকু অধিকার আছে ব্যবসার উপরে, এই সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা জানতে পারি আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা কে আমরা কোনো অবস্থাতেই কিন্তু ছোট একটা কাজ হিসেবে দেখতে পারি না, যদিও এটার জন্য কিন্তু কোনো গাণিতিক ক্যালকুলেশনের প্রয়োজন নেই, কিন্তু এটাকে বলা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহকরণ। কি? সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহকরণ। ফর এক্সাম্পল যদি আমরা বলি যে তোমাদের বাসায় খুব ভালো একটা মজার খাবার রান্না করা হয়েছে, তো এই রান্নাটা কেন করা হয়েছে? সার্ভ করার জন্য। এটা কিনা যারা সংশ্লিষ্ট আছে ফ্যামিলির সাথে তাদের সবাইকে কিন্তু এটা সরবরাহ করানোর জন্য, কারণ তারা যদি এটা খাওয়ার পরে এটা সম্পর্কে ভালো বা মন্দ কমপ্লিমেন্ট কিন্তু তারাই দেয়। শুধুমাত্র রান্না করলেই কিন্তু রান্নার সার্থকতা আসে না, এটাকে কিন্তু সরবরাহ করতে হয়। ঠিক সেম ওয়েতে যদি কিনা আমরা বলি যে হিসাব বিজ্ঞানের এত কাজ এত কাজ, এগুলো কেন করা হয়? এর মূল উদ্দেশ্য হচ্ছে কি তথ্য সরবরাহ করা। কাদেরকে তথ্য সরবরাহ করা হবে? সংশ্লিষ্ট যারা অর্থাৎ সংশ্লিষ্ট কথার অর্থ কি, যে আমি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী তৈরি করব, এটা কিন্তু আমি সবাইকে দিব না। যারা আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে তাদেরকেই শুধুমাত্র আমি এই জিনিসগুলো প্রোভাইড করব। তো একটু আমার সাথে তোমরা একটু রিপিট করো। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যা কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহ চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ এবং সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহকরণের সাথে জড়িত থাকে। কি সংজ্ঞাটা মনে থাকবে না? ইনশাআল্লাহ। তো আমরা এবার আসি লাস্ট যে স্টেপটা, এটা নিয়ে একটু আলোচনা করব। সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহকরণ। তো সংশ্লিষ্ট পক্ষসমূহ কারা? অর্থাৎ হু আর দ্য ইন্টারেস্টেড ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। কারা হিসাব তথ্যের ব্যবহারকারী, কারা এই তথ্যগুলো ব্যবহার করে বা কাদেরকে এই তথ্যগুলোকে সরবরাহ করা হবে? তো এই তথ্যগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি ব্যবহারকারীদেরকে। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারী। যদি আমি সেই উদাহরণটা একটু যাই, রান্না করে খাবার কিন্তু আমরা যাকে রাস্তায় পাই, ভাই আসেন একটু খেয়ে যান, আমরা কিন্তু এটা বলি না? বলি? কেউ কি বলবা এটা? বলো না। তো কাদেরকে এটা খাও? অবভিয়াসলি যারা সংশ্লিষ্ট আছে, হতে পারে তোমার ফ্যামিলির ইন্টারনাল যারা অভ্যন্তরীণ যারা ফ্যামিলি মেম্বার আছে তারা। এখন ফ্যামিলি মেম্বারের বাইরে কিন্তু সংশ্লিষ্ট নয় এমন হতে পারে না? হ্যাঁ হতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল তোমার বাসায় একজন মেহমান আসছে, তো মেহমান কিন্তু অভ্যন্তরীণ কেউ না, তারপর কি তাকে আমরা খাবারটা সার্ভ করি না? হ্যাঁ করি। ঠিক সেম ওয়েতে বিজনেসের ক্ষেত্রেও ব্যবহারকারী দুই ধরনের, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বহিঃস্থ ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, বহিঃস্থ ব্যবহারকারী কারা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হয় যে নিচের কোন ব্যক্তিটি বা কোন পক্ষটি অভ্যন্তরীণ ব্যবহারকারী, কোন পক্ষটি বহিঃস্থ ব্যবহারকারী। তো যদি কিনা আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী সংখ্যাটা কম, যদি এটা আমরা মেমোরাইজ করে ফেলতে পারি, তো পরবর্তীতে কিন্তু আমাদের বাকি যারা আছেন তারা বহিঃস্থ ব্যবহারকারী। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে মাত্র একটা পয়েন্ট যদি তোমার মাথার ভিতরে থাকে তাহলে তুমি
পক্ষটিকে দেখেই তুমি নিজেই সংশ্লিষ্ট মানে নিজেই বুঝে নিতে পারবে যে এটা অভ্যন্তরীণ ব্যবহারকারী কি না। তো অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে তারাই যারা কিনা কি করে কোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রাখতে পারে। কোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যাদের অবদান আছে বা যারা কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে তারাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী বা ইন্টারনাল ইউজার্স। তাহলে খুবই সহজ একটা বিষয়, বিপরীত শব্দের মতো, দিনের বিপরীত রাত। ঠিক তেমন ভাবে যারা অভ্যন্তরীণ ব্যবহারকারী তারা যদি ব্যবসায়ের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারে, তাহলে যারা বহিস্থ ব্যবহারকারী তারা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারে না। তো একটু এক্সাম্পল দেখি। মালিক অভ্যন্তরীণ ব্যবহারকারী, তো মালিক কি ব্যবসা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারে না? হ্যাঁ, অবভিয়াসলি পারে। সো মালিক অভ্যন্তরীণ ব্যবহারকারী। এনি কাইন্ডস অফ ম্যানেজার, যে কোনো ধরনের ম্যানেজার, তিনি হতে পারেন, বাংলায় বলা হয় ব্যবস্থাপক, তিনি হতে পারেন ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক। তো ব্যবস্থাপক শব্দটি থাকলেই বা ম্যানেজার শব্দটি থাকলেই আমরা কিন্তু খুব সহজেই ফাইন্ড আউট করতে পারি তিনি একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন এছাড়াও কি কোনো অভ্যন্তরীণ ব্যবহারকারী আছেন? হ্যাঁ, আছেন। তো যদি আমরা দেখি আন্ত শব্দটা যুক্ত কোনো পক্ষ, যে অভ্যন্তরীণ অডিটর বা আন্ত নিরীক্ষক, এখানে আন্ত কথাটা বলে দিয়ে তোমাকে কিন্তু মেনশন করে দিয়েছেন তিনি আমাদের নিজেদের প্রতিষ্ঠানেরই একজন অডিটর, যিনি কিনা আমাদের প্রতিষ্ঠানের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারেন। এরপরে আসি আমরা বহিস্থ ব্যবহারকারী কারা? যারা ব্যবসার সাথে সংশ্লিষ্ট কিন্তু ব্যবসার সিদ্ধান্তে যাদের কোনো মতামত নেই তারাই হচ্ছে বহিস্থ ব্যবহারকারী বা এক্সটার্নাল ইউজার্স। তো যদি আমরা এরকম একটা উদাহরণ দেই, তো উদাহরণের ভিতরে আমরা আসতে পারি পাওনাদার। পাওনাদারকে, যার কাছ থেকে আমরা বাকিতে পণ্য ক্রয় করে থাকি, তিনি হচ্ছে পাওনাদার। তো তুমি যদি বাকিতে কারোর কাছ থেকে কোনো পণ্য ক্রয় করো, তাহলে কি এই পণ্যটা তুমি কিভাবে ব্যবহার করবে এই সিদ্ধান্তটা কি ওই ব্যক্তিটি তোমাকে দিতে পারবে? পারবে না। এরপরে যদি আমরা একটু ডিপলি যাই, একটু বিজনেস মাইন্ডে যাই, ফর এক্সাম্পল আমি যদি ব্যাংক থেকে লোন নেই, এই লোনকৃত অর্থটা দিয়ে আমি কি করব? আমি কোন প্রজেক্টে বিনিয়োগ করব, বা আমি এটা দিয়ে পণ্য ক্রয় করব, নাকি আমি এটা দিয়ে আমার প্রতিষ্ঠানের ফার্নিচার তৈরি বৃদ্ধি করব, নাকি প্রতিষ্ঠানের মেশিনারি ইনক্লুড করব, এই যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো কিন্তু ব্যাংক আমাকে দিতে পারবে না। তো ব্যাংক আমাকে অর্থ দিবে, ব্যাংক আমার সাথে জড়িত হয়ে যাবে, কিন্তু ব্যাংক কি করতে পারবে না? আমার প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারবে না। তো এখন বলতে পারো স্যার, তাহলে ব্যাংক এই তথ্যগুলো দিয়ে কি করবে? অবভিয়াসলি ব্যাংকের এই তথ্যগুলো প্রয়োজন, কারণ ব্যাংক তোমার এই তথ্যগুলো অর্থাৎ আর্থিক বিবরণী সমূহ অ্যানালাইসিস করে যদি মনে করে যে তোমাকে ব্যাংক অর্থটা দিলে, ব্যাংক তোমাকে এই অর্থটা সরবরাহ করলে ব্যাংকের কোনো রূপ রিস্ক নেই, অর্থাৎ তুমি সময় মতো অর্থটা ফেরত দিতে পারবে, তোমার আর্থিক অবস্থাটা কেমন, তোমার দায়ের পরিমাণ অনেক বেশি কিনা, তারপরে তোমার প্রতিষ্ঠান নিয়মিত প্রফিট অর্জন করে কিনা, তুমি ব্যাংকে সময় মতো অর্থটা ফেরত এবং নিয়মিত সুদ দিতে পারবে কিনা, এভরিথিং ডিপেন্ডস অন আর্থিক অবস্থা তোমার প্রতিষ্ঠানের কেমন। সো এই কারণে ব্যাংকের কিন্তু তোমার তথ্যটা দরকার, কিন্তু ব্যাংক তাহলে সংশ্লিষ্ট হলো কিন্তু সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রাখতে পারলো না। এই কারণে আমরা ব্যাংকে কি বলি? বহিস্থ ব্যবহারকারী।